আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি জীবনের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল অফিসার, যিনি বুয়েটের নন্দিত একজন শিক্ষার্থী হিসাবে প্রজাতন্ত্রকে অলঙ্কিত করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির একজন দায়িত্বশীল অফিসার, শরীয়তপুর জেলা যিনি নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাহী দায়িত্বে যাকে শরীয়তপুরবাসী যার সেবা পাচ্ছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব, একজন সফল ব্যক্তিত্ব জনাব এস.এম. রাফিউল ইসলাম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখা নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল একজন সফল ব্যক্তি জনাব এস.এম. রাফিউল ইসলাম তার মাধ্যমে কিছু বিষয় জানা যাবে। প্রিয় দর্শক, প্রত্যেক সফল ব্যক্তির কিছু চড়াই উতরাই গল্প থাকে, না বলা কিছু কথা থাকে। আজকের যিনি আলোচক তিনি কিভাবে পিতামাতার স্বপ্ন সফল করে আজকে এই পর্যন্ত আসছেন, প্রজাতন্ত্রের সেবা করছেন, সেই বিদগ্ধ ব্যক্তিকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে জনাব এস.এম. রাফিউল ইসলাম। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন পিতা মাতা ভাই আত্মীয় স্বজনের মাঝের থেকে আস্তে আস্তে বড় হওয়া, স্বপ্নের মাধ্যম দিয়ে আপনি আজকে পর্যন্ত এসছেন, কিন্তু এই 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 পর্যায়ে আসতে আপনাকে অনেকগুলি বছর, অনেকগুলি সংগ্রাম, অনেকগুলি ইথিক্স, অনেকগুলি অধ্যবসায়কে ধারণ করে আপনাকে এই পর্যায়ে আসতে হয়েছে। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, যার ভিত্তিতে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে প্রজাতন্ত্রের একজন সেবী হতে পেরেছেন এবং একজন দায়িত্বশীল অফিসার হিসেবে শরীয়তপুর জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ধন্যবাদ। প্রথমে আমি জানাচ্ছি যে আমাকে পদ্মা টিভি 24কে যে আমাকে এরকম একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য, যে আমার জীবনের গল্প আমি বলার সুযোগ পাচ্ছি এর মাধ্যমে, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জি, তো আমি প্রথমেই একদম শুরু থেকে শুরু করি। জি, আমি যখন গ্রামের ছেলে, আমার বাবা একজন স্কুল শিক্ষক, মা বাবা, তখন থেকে আমি স্বপ্ন দেখি, ওনারা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি একজন প্রকৌশলী হতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমি আসলে পড়াশোনা করি এবং সেভাবে এগিয়ে যাই, এবং স্কুল কলেজ সব অত্যন্ত কৃতিত্বের সাথে পড়াশোনা করে আমি বুয়েটে চান্স পাই। তো বুয়েটে টিকার পর থেকে আমার স্বপ্ন যে আমি এখান থেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে আমি বের হয়ে দেশের জন্য আমি সেবা করব, সেই লক্ষ্য নিয়ে আমি পড়াশোনা করি। তারপর 99-এ আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। পরবর্তীতে আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জয়েন করি। যে অন্য কোনো দিকে আমি আর তাকাইনি, যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছি, এই লাইনে যাতে আমি মানুষকে সেবা দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য ছিল। আপনি যেটি বলছিলেন যে আপনার পিতামাতা চাইলেন আপনাকে ইঞ্জিনিয়ার করতে বা প্রকৌশলী করতে, আপনিও সেই স্বপ্নটি সফল করার জন্য নিজেকে দৃঢ়পদ রাখলেন। প্রান্তিক পর্যায় থেকে বিশেষ করে বুয়েট পর্যন্ত যাওয়াটা, এটা চারটিখানে ব্যাটন নয়, অনেকগুলি কারিকুলাম আপনাকে ফলো করতে হয়েছিল, নিজের আচরণের কিছু সেট আপ রাখতে হয়েছিল, কিছু নৈতিক মূল্যবোধ আপনাকে ধারণ করতে হয়েছিল, একটা অধ্যবসায় আপনাকে লালন করতে হয়েছিল। আপনি আপনার জায়গা থেকে কিভাবে অধ্যবসায়ী হলেন, কিভাবে লালন করলেন, বা কিভাবে এই নীতিগুলি আপনি পালন করলেন? এক্ষেত্রে প্রথমে আমি বলবো যে একটা শুরুতে একটা টার্গেট নিয়ে আমি আগিয়েছি, রাইট, যে আমাকে বইটি টিকতে হবে, এবং সে লক্ষ্যে আমি অবিচল ছিলাম এবং আমি সেভাবে পড়াশোনা করেছি। এবং আমার যে গুরুজন যারা ছিলেন এবং শিক্ষক যারা ছিলেন ওনারা আমাকে সহায়তা করেছেন, সেইভাবে আমি আগিয়েছি এবং শেষ পর্যন্ত আমি বইটা টিকতে পেরেছি। আমরা যদি মনে করি যে বুয়েটেই যারা স্টুডেন্ট হতে চায়, বুয়েটেরই যদি চান্স পেতে চায় বা একজন প্রকৌশলী হতে চায়, তাহলে আপনি যেভাবে শুরু করেছিলেন, তারা আসলে তার জায়গা থেকে অনেকের কাছে সফল হচ্ছে, কিন্তু যারা নানা রকম সমস্যার মধ্যে পড়ে হচ্ছে তাদের ব্যাপারটা একটু অন্যরকম। অনেকে আছে, আপনার যেমন ফ্যামিলি হয়তো সাপোর্ট করতে পেরেছিলেন, অর্থনৈতিক সুবিধাগুলি আপনি পেয়েছিলেন, কিন্তু অনেকে তো টিউশনি করে চলতে হয়েছে, বাবা কৃষক, এমন ম্যাটার আছে। সাকসেসের জন্য দারিদ্রতা প্রতিবন্ধকতা, নাকি এটি আসলে প্রেরণার জন্য বা এটার জন্য আসলে আরো বেশি সহজ? আসলে এখানে দারিদ্রতা প্রতিবন্ধক আছে, কিন্তু এক্ষেত্রে আমি মনে করি এটা খুব বড় ধরনের প্রতিবন্ধকতা নয়। এ কারণেই বলবো যে আমরা বুয়েটে যারা টিকেছি এর প্রায় 90%ই কিন্তু আসছে গ্রাম থেকে। আমাদের ব্যাচে যারা ছিল এর 90%ই দেখা যাচ্ছে হয়তো
মানে একেবারে উপজেলা লেভেল বা গ্রাসরুট লেভেল, এখান থেকে তারা উঠে আসছে। তো যদি দারিদ্রতায় প্রতিবন্ধক হতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। এবং এখন এখানে আসার পর কিন্তু আমরা দেখেছি, আমি নিজেও টিউশনি করেছি এবং বইয়ে ভর্তি হওয়ার পরে অনেকে বাবা মার কাছ থেকে আর টাকা পয়সা আনতে হয় নাই, নিজেরা টিউশনি করেই তারা পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। যে বুয়েট অন্যতম বিদ্যাপীঠ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্বনামধন্য হিসাবে জনগণের কাছে এখন ব্যাপক অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে আরও 5 বছর আগে জনাব আবরার ফাহাদ। কুষ্টিয়ার এই ছেলেটি বুয়েটের মেধায় তালিকায় সে চান্স পায় এবং সে পড়াশোনা করছিল। এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তার গবেষণা ছিল, তার লিখনে ছিল, তার মনে যে প্রতিবাদগুলি ছিল, যার কারণে তাকে হত্যা করা হয়। ফেসে ওঠে পুরো বাংলাদেশ। আবরার একখণ্ড বাংলাদেশের নাম। আপনাদের এই বুয়েটেরই একজন শিক্ষার্থী, এক নজরে আপনি আবরারকে আসলে কিভাবে লালন করেন, ধারণ করেন? আবরার আমাদের জুনিয়র ছোট ভাই এবং সে যে কাজটা করেছে আমি মনে করি এটা শুধু বুয়েট না, সমস্ত বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সমস্ত ছাত্রদের যে মনের কথা বা আকাঙ্ক্ষা সেটা সে প্রকাশ করেছে এবং তার জন্য আমরা গর্বিত। এবং সে আমাদের একটা, আমি মনে করি সে যে একটা বৈষম্যের বিরুদ্ধে সে লড়াই করতে পারছে, একা লড়াই করে নিজের জীবন দিয়ে সে যে প্রমাণ করেছে, এর জন্য আমরা তার জন্য গর্বিত এবং সে আমাদের জন্য আইকন হিসাবে আমাদের কাছে সে আছে। 24-এর গণ আন্দোলনে আমরা বৈষম্যের মাধ্যমে যে বিজয়টি পেলাম, এই বৈষম্যের শুরুটা আবরার তার জীবন দিয়ে আসলে এটার বীজ বপন করে গিয়েছিল কিনা? আমাদের পানি হিস্সা নিয়ে আবরার কথা বলেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বারবার হুমকির বিষয়ে আবরার কথা বলেছে। অর্থাৎ বৈষম্যের ভ্রূণ, বৈষম্যের বীজের থেকে চারা গজিয়ে আরও 6 বছর পর 24-এ আরও কিছু জনগণের, আরও কিছু সাধারণ শিক্ষার্থী, আরও কিছু মানুষের জীবনের বিনিময়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম কিনা? এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি যেটা বলছেন যে আসলে এই বৈষম্যের প্রতিবাদের ব্রণটা আবরারই বপন করে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ছাত্ররা সংগঠিত হতে থাকে এবং অন্যান্য বৈষম্যগুলো সামনে চলে আসে এবং সম্মিলিতভাবে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে যখন ছাত্ররা একত্রিত হয়ে রুখে দাঁড়ায় তখনই কিন্তু সাধারণ মানুষও তাদেরকে সমর্থন দেয় এবং এইভাবেই কিন্তু এই সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে। বৈষম্যের ক্ষেত্রে আপনি দীর্ঘ সময় পড়াশোনা করার পরে অবশেষে যখন সার্ভিসে আসলেন, সার্ভিসে একটি নন ক্যাডার সেক্টর দেখলেন, একটি ক্যাডার সেক্টর দেখলেন। আপনি যে স্কেলে জয়েন করেছিলেন সেই স্কেলেই কিন্তু আবার ক্যাডার রয়েছে, অথচ আপনাদেরকে নন ক্যাডারে রাখা হয়েছে। এই বৈষম্যগুলি দিয়ে আপনার পথ চলা শুরু। এই যে 24টি বছর আপনি দায়িত্ব পালন করছেন, প্রজাতন্ত্র সেবা করে যাচ্ছেন, এই 24টি বছর এই বৈষম্যের সাথে লড়াই করে, বৈষম্যের কারণে হৃদয়ের দহন পীড়নের মধ্যম দিয়ে আপনার এত বছরের পথ চলা, কিভাবে বৈষম্যের শিকার আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের অফিসাররা হয়েছেন, বা কি কারিকুলাম, বৈষম্যের কারিকুলাম রয়েছে, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। খুবই সুন্দর একটা প্রসঙ্গ আপনি তুলেছেন। এটা শুধু আমি না, আমার দপ্তরের সকল প্রকৌশলীদের একটা মনের কথা আপনি বলেছেন। আমি এক এক করে যদি বলি যে এই এলজিডি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে দেশের মোট জিডিপির একটা বিরাট অংশ আমরা কাজ করে থাকি, ব্যয় করে থাকি। তো সেখানে আপনি যদি গ্রামে গঞ্জে তাকান, রুটস হাইওয়ে রাস্তা, মেন রোড, তাদের যে রুটগুলো আছে, ন্যাশনাল হাইওয়ে, রিজনাল হাইওয়ে, ফিডার রোড, এই বড় বড় কিছু রুট ছাড়া চারিদিকে আপনি তাকালে জালের মতো যত সয়ানো সেটানো রাস্তা দেখেন, এর 95% এলজিডি রাস্তা, ব্রিজ কালভার্ট। এই এবং এলজিডি শুধু রাস্তা, ব্রিজ কালভার্ট না, 3টা মেজর সেক্টরে কাজ করে থাকে। এক হলো রুরাল সেক্টর, দ্বিতীয়ত হলো আরবান সেক্টর, আরটা হলো ওয়াটার সেক্টর। 3টা সেক্টরে আমরা কাজ করে থাকি এবং এখানে আমাদের ব্যাপক জনবল, প্রায় 10,000-এর উপরে আমাদের জনবল আছে, যারা এখানে আমাদের ব্যাপক কর্মকাণ্ড আমরা করে থাকি। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা বিভিন্নভাবে যে বৈষম্যের শিকার হচ্ছি, আমি এক এক করে যদি সেটা বলি, প্রথমে আমি বলবো যে আমরা চাকরিতে ঢোকার পরে তখন তো আসলে বুঝতে পারিনি ক্যাডার নন ক্যাডারের যে সমস্যা, বৈষম্যটা। ঢোকার পরে আমরা প্রথমে দেখতেছি যে নন ক্যাডার হিসেবে আমরা এখানে আসি
তো সেখানে ক্যাডার যারা থাকে তারা যেভাবে দ্রুত তাদের প্রমোশন বা অন্যান্য ফ্যাসিলিটিসগুলো তারা যেভাবে পায় আমরা সেটা পাচ্ছি না। এখান থেকে আমাদের শুরু হয়েছে বৈষম্য। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে গিয়ে একজন উপজেলা প্রকৌশলী সে কিন্তু একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা। তো তার গ্রেডে গিয়ে অন্যান্য ক্যাডারে তারা দেখা যাচ্ছে যে ভেহিকেল পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ট্রান্সপোর্টেশন পাচ্ছে। কিন্তু আমাদের একজন উপজেলা প্রকৌশলী উনি কিন্তু 5th গ্রেড অফিসার। এবং বর্তমানে আমাদের যে কাজের ভলিউম, একটা সময় ছিল তখন আজ থেকে 30 বছর আগে, তখন কাজের ভলিউম কম ছিল, তখন মোটরসাইকেল নিয়ে আমাদের রাস্তাঘাটে যেতে হতো। সেটা ওই সময় প্রেক্ষাপটে ঠিক ছিল। কিন্তু বর্তমান অবস্থায় যে কাজের যে ভলিউম এবং সেক্ষেত্রে তাকে যে পরিমাণ কাজ তদারকি করতে হয়, শুধু আমাদের এই এলজিডি কাজ না, উপজেলা পরিষদ এবং অন্যান্য দপ্তরের যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেটাও কিন্তু উপজেলা প্রকৌশলী দিয়ে থাকে। সেক্ষেত্রে উপজেলা প্রকৌশলীকে একটা মোটরসাইকেল মাত্র দেওয়া হয়েছে, যে মোটরসাইকেল নিয়ে সে এত মুভ করা, আবার এর মধ্যে বিভিন্ন সময় মিটিং থাকে, সেমিনার থাকে, সেগুলোতে অ্যাটেন্ড করা। সেক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে আমাদের প্রকৌশলীরা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। যদি আমাদেরকে এখানে একটা, আমরা বহুবার এর আগে বিগত সরকারের সময় আমরা দাবি জানিয়েছি যে আমাদের উপজেলা প্রকৌশলীদেরকে একটা করে গাড়ি যেন দেওয়া হয়, তো সেটা কিন্তু আমরা আজও সেভাবে পাইনি। এটা একটা বৈষম্য, এটা একটা বৈষম্য। দ্বিতীয়ত আমরা আসি যে ক্যাডার সার্ভিস না থাকাতে অনেক ভালো ভালো ছেলে প্রথমে জয়েন করে, পরে যখন তারা বুঝতে পারে যে না এখানে তো আমরা বৈষম্যের শিকার হচ্ছি, তখন তারা এই এলজিডি ছেড়ে অন্য দপ্তরে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে বা গভর্নমেন্ট জব ছেড়ে যাচ্ছে। আমরা মেধা হারাচ্ছি, অথবা তারা দেখাচ্ছে যে পুলিশ বা প্রশাসন ক্যাডারে চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর ছেড়ে দেখতেছে যে ওইদিকে ফ্যাসিলিটি ভালো, তখন তারা ওইদিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু মেধা হারাচ্ছি। অনেক ছেলে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে এবং অন্য দপ্তরে চলে যাচ্ছে। এটাও আমাদের জন্য শুধু বৈষম্যের কারণ। সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রকৌশলী অধিদপ্তরের যারা নজর কাড়া স্টুডেন্ট তাদেরকে আমরা হারাচ্ছি, তারা কিন্তু চলে যাচ্ছে। যখন দেখতে বৈষম্যের শিকার হচ্ছে তখন তারা চলে যাচ্ছে এখান থেকে। তো এটা আমাদের জন্য একটা ক্ষতি একটা। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো যে আমরা আরেকটা জায়গায় সমস্যা পড়তেছি যে আমাদের নীতি নির্ধারণের যে বিষয়গুলো, সে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ওই নীতি নির্ধারণী কোনো বিষয়টা থাকে না। আমরা চাই যে যেহেতু আমরা প্রকৌশলীরা ধাপে 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 চাকরি করে করে 20 বছর 25 বছর 30 বছরে যখন পৌঁছে যায়, তখন কিন্তু প্রচণ্ড দক্ষতা তারা অর্জন করে, অনেক দক্ষতা অর্জন করে। কিন্তু পরবর্তী আমরা যখন নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে যাই, ওখানে কিন্তু প্রকৌশলী থাকে না। তখন ওখানে দেখা যাচ্ছে যে নন টেকনিক্যাল যারা থাকেন ওনাদেরকে আমাদেরকে এই বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো বোঝাতে গিয়ে হিমশিম খেতে হয়। ওনাদেরকে সেভাবে বোঝানো সম্ভব হয় না, ওখানে সময় ক্ষেপণ হয়, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত কিছুটা মানে সঠিকভাবে হয় না। যদি এই ক্ষেত্রে আমাদের প্রকৌশলীদেরকে সরাসরি নীতি নির্ধারণী বিষয়ে ইনভলভ করা হয়, তাহলে এটা আমাদের জন্য আরও মঙ্গল হবে। এবং আমি মনে করি এই কয়েকটা ইস্যু, যেমন উপজেলা প্রকৌশলীদের গাড়ি, ক্যাডার, আর হলো নীতি নির্ধারণী বিষয়ে আমাদেরকে ইনভলভমেন্ট, এটা হলে আমরা সামাজিক দিক দিয়েও একটা মর্যাদা পাই, আমাদের সেফটি থাকে এবং আমাদের ইঞ্জিনিয়ারগুলো এখান থেকে তখন চলে যাবে না, এই একটাই থাকবে। এবং সবার মধ্যে একটা অনুপ্রেরণা, কর্ম পরিবেশে যদি সৌন্দর্যতা না থাকে, স্বাতন্ত্রতা না থাকে, আত্মমর্যাদা না থাকে, তাহলে সেই কর্ম পরিবেশে কোনো আত্মমর্যাদাশীল একজন দায়িত্বশীল অফিসার বা দায়িত্বশীল একজন নাগরিক কখনো সেখানে স্যাটিসফাইড হয় না এবং সেখানে থাকেনও না। অর্থাৎ ব্যক্তিত্বকে লিন করেই এখানে আপনাদেরকে নিগৃহীতের ভিত্তিতে এখানে জব করতে হচ্ছে। আপনি যেটি বলছিলেন 2007 সালে সেনা সরকারের যখন আগমন ঘটে, তখন তাদের সাথে আপনাদের কর্ম পরিবেশের একটা সুপরিবেশ ঘটে, তাদের সাথে আপনাদের যোগসূত্রগুলো বাড়ে, তারা অনেক কিছু উন্নয়ন করেছিল, সেই উন্নয়নে আপনাদের মেধার সাথে তাদের সম্পর্ক যেগুলি হয়, তা দ্বারা আপনারা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আপনাদের গ্রেডিংয়ের ক্ষেত্রে যে উৎকর্ষ সাধন হয় তার একটু খণ্ডচিত্র। ওই সময়টাতে আমরা বেশ কিছু কাজ করতে গিয়ে ওনাদের সরাসরি সংস্পর্শে আমাদের আসতে হয়। জি, যেমন আমরা পুরো বাংলাদেশের ম্যাপ সরবরাহ করে থাকি, প্রতিটা রাস্তার ম্যাপ আমাদের কাছে আছে, যেটা অন্য কারোর কাছে নেই। তো এটা আমাদেরকে আরও আপডেট আমরা করতেছি, যাতে আমরা এটা অনলাইনে পেয়ে যেতে পারি। তখন আরও এটা সহজ হবে আমাদের জন্য, সবার জন্য। তো এখান থেকে শুরু করে আবার নির্বাচন
অফিসগুলো আমরা তৈরি করে দিই। তো এরকম বেশ কিছু কিছু বিষয় কাজ করতে গিয়ে তখন সেনা কর্মকর্তাদের সাথে আমাদের একটা কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। তখন আমাদের সমস্যাগুলো ওনাদেরকে বলাতে ওনারা বেশ কিছু আমাদের উৎকর্ষ সাধন করে দিয়েছেন। তো আমাদের কিছু দাবি দেওয়া ওনারা সলভ করে দিয়েছিলেন। তো 15.5 বছরে তো সেটা সেই অবস্থায় ছিল। আপনাদের বৈষম্যের কথা রিপ্লেস করলেও, প্রেজেন্ট করলেও কোনো বহুবার আমরা বলেছি, কিন্তু সেক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কোনো পাইনি, সমাধান পাইনি। সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের ছাত্রদের পাশে থাকলো, রাষ্ট্রের পাশে থাকলো, রাষ্ট্রের নাগরিকের ভালোবাসা বুঝলো, যারা বৈষম্যের বিরুদ্ধে সদা সৎপর, সদা সর্বজ্ঞ, সাম্যে সমরে যারা যে বাংলাদেশ সেনাবাহিনী, সে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি দায়িত্বশীল প্রধান ব্যক্তিত্ব জনাব জেনারেল ওয়াকারুজ্জামান মহোদয়ের কাছে আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসলে কিভাবে শুভেচ্ছা জানাবেন, অভিনন্দন এবং কি প্রত্যাশা তার কাছে করবেন? প্রত্যাশা আমি এটাই করব যে আমার যে দাবিগুলো আমরা এখন উত্থাপন করেছি, উনি যদি বিষয়টাকে আমলে নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উনি একটু মত বিনিময় করে এবং উপদেষ্টা মহোদয় যেন আছে, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বিষয়গুলো উনি উপস্থাপন করেন, তাহলে আমি মনে করি হয়তোবা আমাদের এই বৈষম্যগুলো অনেকাংশেই দূর হবে। আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভূমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি পার্টনার, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তিনি বিশ্ব নন্দিত হয়েছেন, বিশ্বের হাতের পাঁচের মধ্যে একজন ব্যক্তি। কিন্তু এই দেশটা তার জন্য সুপরিবেশ ছিল না। এই দেশে তিনি ব্যাপক নিগৃহীত শিকার হয়েছেন, ব্যাপক বৈষম্যের শিকার হয়েছেন। বৈষম্যটি তার ক্ষেত্রে কেমন খণ্ডচিত্র হচ্ছে যে তার একটি ভুয়া মামলা, সে মামলায় তাকে হাজিরা দিতে হবে। তিনি যে এজলাসে উঠবেন, সে এখানে 8তলা ভবন, 9তলা ভবন, কিন্তু লিফট বন্ধ। 60-80 ঊর্ধ্ব বয়স, রাষ্ট্রের একজন প্রথম শ্রেণীর নাগরিক, বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব, একজন নোবেল লরিয়েটকে এর জন্য একটা লিফট পর্যন্ত বরাদ্দ ছিল না। এমন বৈষম্য, এমন নিগৃহীতের শিকার যিনি হয়েছিলেন, তিনি তো জানেন বৈষম্যের জ্বালাটা কি, অর্থাৎ দুঃখে জানে দুঃখের কথা, দুঃখীদের কথা। অতএব আপনি কি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ছাত্র জনতার আইকন হিসাবে যিনি নন্দিত, ছাত্রদেরকে যিনি লালন করছেন, ধারণ করছেন, বৈষম্যের শিকার এই ব্যক্তির কাছে বৈষম্যের কথা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আপনাদের অন্যান্য সিনিয়র কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর আসলে আপনার কি আহ্বান? আহ্বান সেটাই যে আমরা যে বৈষম্যের শিকারগুলো হয়েছি বা যে সমস্ত দাবিগুলো আমি বললাম, যে উপজেলা পুলিশদেরকে গাড়ির ব্যবস্থা করা, তারপরে ক্যাডার আমাদের অন্তর্ভুক্ত করা আমাদের ডিপার্টমেন্টকে, তারপরে নীতি নির্ধারণী বিষয়গুলোতে আমাদের ইনভলভ করা। তো এটা যদি উনি সলভ করতে পারেন, তাহলে আমি মনে করি যে গ্রামগঞ্জে আমাদের যে আমরা যে ব্যাপক আমরা উন্নয়ন কর্মকাণ্ডগুলো করি, যেটা অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, দারিদ্র্য বিবেচনার সাথে সরাসরি সম্পৃক্ত, তো এই বিষয়গুলোতে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবেন এবং তখন দেশ আমি মনে করি আরো এগিয়ে যাবে এবং আমরাও এই ওনার নেতৃত্বে তখন আমরা এগিয়ে যেতে। সম্প্রতি ক্যাডার বৈষম্য নিয়ে ব্যাপকভাবে আওয়াজ উঠেছে, অর্থাৎ ক্যাডারে কোঠার ব্যাপারে একটা আলোচনা চলেছে, কিন্তু আপনাদের দাবির সেক্টরটা যে কোঠা নয়, সেটিও তো আসলে ক্লিয়ারলি কনসেপ্ট বোঝানো দরকার। কেননা অন্য ক্যাডারের ব্যক্তিবর্গ আসতে চাচ্ছেন, ডিসি হতে চাচ্ছেন, তারা ডিভিশনাল কমিশনার হতে চাচ্ছেন, সচিব হিসাবে তারা সচিবিক বা জেনারেল ক্যাডারে আসতে চাচ্ছেন। এই কারণে আন্তঃক্যাডার বৈষম্যের কারণে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং অ্যাডমিন ক্যাডার অফিসাররা তারা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হচ্ছেন। আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি সহজীকরণের ক্ষেত্রে যেটি হতে পারে যে আপনারা শুধু মর্যাদাটা চান, আর কিছু নয়। আপনারা কারো, অর্থাৎ আপনারা ডিসি হতে চান না, আপনারা ডিভিশনাল কমিশনার হতে চান না, ওই চেয়ার আপনাদের দরকার নেই। আপনারা আপনাদের চেয়ারে থাকবেন। নামের শেষে যেমন আপনি যে র্যাঙ্কে আছেন, এই র্যাঙ্কে একজন উপসচিব গ্রেড, অর্থাৎ একজন ডিসি উপসচিব যেমন, আপনিও কিন্তু তার গ্রেডেরই বেতনভুক্ত, সম্মানীভুক্ত। বাট আরেকটি সম্মান, একটি পদবি যদি উপসচিব আপনার নামের সাথে এখন লেগে থাকতো, তাহলে আপনার ক্ষেত্রে সলকলাপূর্ণ হতো, আপনার কাজ করতে আরো ভালো লাগতো এবং মর্যাদায় আপনি সমমান থাকতেন এবং সমান্তরাল ক্ষেত্রে আপনার মর্যাদাটা আসতো। সেক্ষেত্রে এই ক্যাডারের ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে যে একদম সিম্পল ম্যাটার, জাস্ট আপনারা একটা অনারের জায়গা যেটি চান,
সেই বিষয়টি আপনি যদি দর্শক শ্রোতা এবং উপদেষ্টাদের কাছে আপনি ক্লিয়ার করতে। আসলে এই কোঠা আমরা চাই না, জি, আমরা মেধার ভিত্তিতেই সবকিছুই চলবে, সেটাই আমার দাবি এবং সেটাই আমরা চাচ্ছি। এবং আমরা যে কথা আপনি বললেন যে আমাদের হয়তো ইকুইভ্যালেন্ট হিসেবে আমাদেরকে পদবি দেওয়া হয়, আমাদের যেমন সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এবার ইকুইভ্যালেন্টও হয়তো তাদের উপসচিব, তারপরে যুগ্ম সচিব এরকম আছে। কিন্তু সেই ইকুইভ্যালেন্ট হিসেবে থাকলেও আমরা কিন্তু সামাজিকভাবে সেই মর্যাদা আমাদের দেওয়া হচ্ছে না বা পাচ্ছি না। অর্থাৎ যদি ব্র্যাকেটে একটা উপসচিব থাকতো তাহলে সে মর্যাদাটা আপনারা পেতেন। সেটা দিলে হয়তো একটু ভালো হতো আর কি, তাহলে জিনিসটা মর্যাদা পেতাম। এবং পাশাপাশি যে এই যে দাবিগুলো বললাম এটাও পাশাপাশি লাগবে, তা না হলে কিন্তু এই শুধু ওই পাশে লিখলেই হবে না। পাশাপাশি যদি আমাদের এই ক্যাডারটা না করা হয়, তারপরে আমাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তরা যদি আমাদের দেওয়ার ক্ষমতা না দেওয়া হয়, তাহলে কিন্তু আচ্ছা স্যার, আমাদের রাষ্ট্রের কাছে সম্মান বড় নাকি টাকা খরচ বড়? আমাদের রাষ্ট্র কিন্তু আপনাদের পিছনে টাকা খরচ করতেছে। এখন সম্মান দিলে সমস্যাটা কোথায়? সম্মানটা শুধু সম্মানের একটা নামটা চান, টাকা যা দিচ্ছে বা বেতন দিচ্ছে সেটা আমাদের কোনো আপত্তি নেই, আমরা স্যাটিসফাইড। কিন্তু শুধু এটাই সবচেয়ে বোকামিমূলক বৈষম্য কিনা, যে আমি টাকা খরচ করতেছি এখানে আমি কার্পণ্য করছি না, কিন্তু আপনি সম্মান দিতে কার্পণ্য করছেন। সেটাই, সম্মান দিতে কার্পণ্য হচ্ছে। সম্মানটা দিলেই কিন্তু আমাদের এখানে 99% সলভ হয়ে যায়। আপনি নির্বাহী প্রকৌশলী হিসেবে বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে শরীয়তপুরে আপনি প্রমোশন প্রাপ্তির পরে দায়িত্ব পালন করছেন। শরীয়তপুর হচ্ছে একটি খানাখন্দের নদী বিধৌত একটি জেলা। এখানে অনেক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার দায়িত্ব পালনকালীন শরীয়তপুরের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি নিয়ে আপনার হাতে কাজ করতে পেরেছেন, এবং কাজের ক্ষেত্রে এই কাজ করার ক্ষেত্রে কি কি অসঙ্গতি বা কি কি সঙ্গতি বা কি কষ্ট বা কি ভালো লাগা আপনার মধ্যে তৈরি হয়েছে? আসলে শরীয়তপুরটা একদম পদ্মার পাড়ের জেলা। জি, এখানে 5টা উপজেলা একদম পদ্মার পাড় দিয়ে গেছে, একটা উপজেলা হয়তো একটু সদর উপজেলাটা একটু পদ্মার পাড় থেকে একটু দূরে আছে। তো ম্যাক্সিমাম রাস্তাগুলি আমি আসার পর দেখতেছি যে পাশে খাল, পুকুর এসব। তো এখানকার যে মানে ভূপ্রকৃতি, তাতে যে রাস্তাগুলো আমাদের করা হয়েছে, তো সেগুলা প্রতি বছরই এখানে বৃষ্টি বেশি হয়। তো সেগুলাকে আমরা চেষ্টা করতেছি যে এটা চলাচল উপযোগী রাখার জন্য সর্বাত্মকভাবে। তারপরেও এখানে এখনও প্রায় আমাদের এলজিডি প্রায় 3500 কিলোমিটার রাস্তা আছে, তার মধ্যে আমরা মাত্র 1800 কিলোমিটার রাস্তা পাকা করতে পেরেছি। আরও প্রায় 50% রাস্তা কাঁচা রয়ে গেছে। আর পাশাপাশি প্রতিটি রাস্তাতেই ব্রিজ কালভার্ট আছে, যেগুলো হয়তো বহুদিন আগে করা হয়েছিল, তখনকার সময়ের প্রেক্ষিতে হয়তো তখন ঠিক ছিল, কিন্তু বর্তমানে রাস্তা পাকা হয়ে যাওয়ার পরে সেই ব্রিজ কালভার্টগুলো অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে, অনেকগুলা, যেগুলো রিপ্লেস করা দরকার, কোনোটা বড় করা দরকার, তো স্ট্রেংথেনিং করা দরকার। এরকম অসংখ্য প্রায় 200-র উপরে আমাদের ব্রিজ কালভার্ট এখানে এখনও প্রয়োজন। আর রাস্তাও প্রায় এখনও প্রায় 1600 কিলোমিটার মতো রাস্তা প্রায় আমাদের কাঁচা আছে। তো এটা জরুরি ভিত্তিতে যদি এগুলাকে ধাপে ধাপে না করা হয়, তাহলে কিন্তু এই এলাকার মানুষ সেই সুফলটা পাচ্ছে না। এখন তো আমাদের রাষ্ট্রে আইন প্রণেতা নেই, স্থানীয় সরকারের ক্ষেত্রে যে জনপ্রতিনিধি সেইগুলি নেই। সেই জায়গাগুলি না থাকার কারণে আপনাদের উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? যেমন আপনি মনে করছেন যে রাস্তাটি করা দরকার, আপনি যদি এটার ওয়ার্ক অর্ডার তৈরি করেন, সেটি আপনাদের অধিদপ্তরের মাধ্যম দিয়ে ওকে হওয়া সম্ভব কিনা, এবং স্থানীয় জনগণ আপনাদের মাধ্যম দিয়ে এই উন্নয়নগুলি পেতে পারে কিনা সহজভাবে? সেটা কিছুটা স্লো মানে ধীরগতিতে চলছে। আমাদের একটা প্রকল্প সাবমিট করা আছে মন্ত্রণালয়ে, কিন্তু বর্তমানে সেটা আলোর মুখ দেখছে না। তো এরকম হয়তো সারা দেশে এরকম কিনা আমি জানি না। তো আমার মনে হয় এই সমস্ত প্রকল্পগুলো যদি অনুমোদন হয়, তাহলে এখানকার সামাজিক এবং অর্থনৈতিক যে অবকাঠামোগুলো, সেগুলো আমাদের হবে, জনসেবাটা বাড়বে, জনগণের সেগুলো বাড়বে, জনসেবাটা বাড়বে, একই সাথে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমাদের অনেকটা উন্নতির দিকে যাবে। কারণ এই প্রকল্পটা পাস না হলে তাহলে কিন্তু আমাদের অনেক রাস্তাঘাট আছে যেগুলো বাজার কানেক্টিং, বড় বড় হাট বাজারের সাথে কানেক্টিং, সেগুলো কিন্তু যদি কাছাই থেকে যায় রাস্তাগুলো যদি না করা হয়, তাহলে কিন্তু এই এলাকার যে দরিদ্র কৃষক বা যারা আছে তাদের যে উৎপাদিত পণ্য সরাসরি যে
গ্রাম থেকে শহরের দিকে যাবে সেটা কিন্তু অনেকটা তাদের ব্যাহত হচ্ছে এবং ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং এই দিক চিন্তা ভাবনা করে যেহেতু একটা নদীমাতৃক এলাকা এই সৈয়দপুর, এখানে কিন্তু প্রচুর শস্য উৎপাদিত হয় বিভিন্ন ধরনের, এবং সেগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া বা শহরে পৌঁছে দেওয়া, এটা দিতে গেলে এই ধরনের অবকাঠামোগুলো দ্রুত নাগরিক সেবার প্রয়োজনে এগুলো উন্নয়ন করা দরকার। জি, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ভাই বোনেরা তারা যে জীবন দিতে পারে, আমাদের সন্তানেরা তারা যে জীবন দিতে পারে, তারা যে পাবজি, ফ্রি ফায়ার ছাড়াও তারা যে দেশ নিয়ে ভাবে, তারা যে তার অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে, তারা যে বৈষম্যটা নিতে পারে না, তারা যে আত্মমর্যাদাটা ওন করে, তার চিত্র আমরা 24-এর গণ আন্দোলনের রাজপথে দেখলাম। এই রাজপথে গণ আন্দোলনে তারা যেভাবে একের পর এক জীবন দিল এবং একের পর এক তারা তাদের ত্যাগ করে যেটা সুন্দর বাংলাদেশ, একটা সুবিন্যস্ত বাংলাদেশ, আগামীর একটা বাংলাদেশ তৈরি করে দিল, এটির ব্যাপারে যারা জীবন দিল তাদের বিধিআত্মার প্রতি সম্মান শ্রদ্ধা রাখা। এবং এই সমস্ত, আপনি অনেক জেলায় যান, এই সমস্ত আন্দোলনে আহত অনেক জায়গা থেকে দেখেন। এলজিডির আপনি একজন জেলার দায়িত্বশীল, আপনারাও আপনাদের জায়গা থেকে এই সমস্ত বৈষম্যের সাথে লড়াইকারী যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে সে সমস্ত পরিবারের পাশে এলজিডি আসলে বিশেষ করে সেবার হাত বাড়িয়ে দিচ্ছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। যারা এই বৈষম্যের বিরুদ্ধে জুলাই থেকে আগস্ট পর্যন্ত তারা লড়াই করে জীবন দিয়েছেন, পাশাপাশি যারা আহত আছেন, তাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি, এবং যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য মনে করি সরকারিভাবে যারা সহযোগিতা করে যাচ্ছে তো করছেই, এলজিডির দিক থেকেও আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা করব, যে যাতে তাদের এই আন্দোলনের যে মূল সোর্সটা, যেটা ফ্লো, যেটা গতিটা, সেটা যেন অব্যাহত থাকে পরবর্তীতে, এবং এটাকে লালন করে আমরা যেন পরবর্তীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন একটা বাংলাদেশ যাতে আমরা সামনে তৈরি করতে পারি, সেই লক্ষ্য আমরা সকলেই ধারণ করি। আজ 2025 সালের প্রথম দিন, জানুয়ারির প্রথম দিনে আমরা কথা বলছি। বিগত বছর আমাদের অনেক কিছু ছিল অর্জনের বছর, এখন নতুন করে আমাদের এই বছরটির কিভাবে গর্জনের বছর হতে পারে, কিভাবে আরো মহা অর্জনের বছর হতে পারে, কিভাবে আমরা উন্নয়নের মাইল ফলকের বছর হতে পারে বলে আপনার প্রত্যাশা রয়েছে। এই নতুন বছরে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের এলজিডির পার্সপেক্টিভ বলবো যে আমাদের যে কর্মকাণ্ডগুলো চলমান আছে ফিল্ড লেভেলে এই মুহূর্তে, সেগুলোর গুণগত মান বজায় রেখে আমরা একদিকে যেরকম কাজ করতেছি, পাশাপাশি যে কথাগুলো আমি বললাম যে আমার বর্তমান সরকারের কাছে আমার দাবি যে আমাদের যে বৈষম্যের যে শিকারগুলো আমরা হচ্ছি, এই বিষয়গুলো নিয়েও ওনারাও যেন একটু উদ্যোগ নেন এবং আমরা যাতে অনুপ্রাণিত হই, সেই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এবং যে সমস্ত প্রকল্পগুলা আমরা মন্ত্রণালয়ে সাবমিট করে রেখেছি, সেগুলো যেন ধীরে ধীরে আলোর মুখ দেখে, তবেই এই আমরা পুরোদমে আবার কাজে দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারলে তো জনগণ উপকৃত হবে। এবং সামনে আমরা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওনাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগটাকে আমরা লালন করে আমরা যাতে সামনে দেখে এগিয়ে যেতে পারি, নতুন বাংলাদেশ যেভাবে ওনারা চাচ্ছে, যে কারণে তারা অকাতরে জীবন দিয়েছে এই ছাত্ররা, তাদের সেই ত্যাগটাকে যেন আমরা পুরোপুরি ধারণ করতে পারি সে প্রত্যয় ব্যক্ত করছি। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার দায়িত্বশীল এলাকা, অর্থাৎ আপনি যে এলাকার উন্নয়নের জন্য দায়িত্বশীল হিসেবে আছেন শরীয়তপুর জেলার, এই জেলার মানুষের কাছে আপনি যে মাটি থেকে বেড়ে উঠেছেন, আপনার টাঙ্গাইল জেলার সখীপুরের আপনি সন্তান, আপনার মা বাবা আত্মীয় স্বজন দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার প্রত্যয়মূলক সমাপনী বক্তব্য। সমাপনী বক্তব্য এটাই যে আমি একজন প্রকৌশলী হিসেবে এখানে আমার যে দায়িত্ব সেটা আমি চেষ্টা করতেছি পালন করতে। তারপরেও যতদিন আমি এখানে আছি বা যেখানে আমাকে পোস্টিং দেওয়া হয়, যাতে মানুষের সেবা করতে পারি এবং মানুষের জন্য যেন কিছু করতে পারি, এবং যে কাজগুলো আমাকে করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজের মধ্যে দিয়েই যাতে আমি মানুষের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, এবং সেটা যদি করতে পারি তবে আমি মনে করি আমি সফল। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন প্রজাতন্ত্রের কর্তা ব্যক্তি, দায়িত্ব পালন করে যাচ্ছেন ডেভেলপমেন্ট
প্ল্যানিংয়ের জায়গা যেগুলি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, তিনি শরীয়তপুর জেলা নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন, নির্বাহী প্রকৌশল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালন হচ্ছে কিন্তু মর্যাদাটি পাচ্ছেন না, রাষ্ট্র খরচ করছে কিন্তু সম্মানে গরজ করছেন না। খরচে যদি কার্পণ্য না থাকে, সম্মানের গরজে কেন কার্পণ্য থাকবে, এটি হচ্ছে আলোচনার বিষয়। সেক্ষেত্রে আমাদের প্রজাতন্ত্রে কি সম্মানের ঘাটতি পড়ে গেছে? প্রশ্নটি তো সেখানে থাকছে। প্রজাতন্ত্রে যদি সম্মানের ঘাটতি না থাকে তাহলে অবশ্যই প্রজাতন্ত্রের সমস্ত ইকুইভ্যালেন্ট পদে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, সব ধরনের নাগরিক সুবিধা, রাষ্ট্রীয় সুবিধা যারা পাচ্ছেন প্রজাতন্ত্রের সেবী হিসেবে, তাদেরকে যেন সম্মানের জায়গায় আসীন করা হয়, সম্মান দিয়ে তাদেরকে যেন ভালোবেসে আমাদের রাষ্ট্রের এই ডেভেলপমেন্ট সেক্টরকে আরও বেশি ডেভেলপ করা হয়, সেটি নিয়ে এই সমস্ত অফিসারদের বা আরও যারা তৃণমূলের দায়িত্বশীল অফিসাররা যোগদান করছেন তাদের অনেকের আবেগ রয়েছে। তাদের আবেগের প্রতি সম্মান প্রদর্শন করে বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় অবশ্যই এই ব্যক্তিদের তাদের অধিকারের কথাটি, তাদের মর্যাদার কথাটি আমলে নিয়ে লালন করে ধারণ করে অবিলম্বে এই ক্যাডার বৈষম্য এবং মর্যাদার বৈষম্য থেকে তাদেরকে মুক্তি দিবেন, রেহাই দিবেন এবং একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই তারা আসলে সম্মান এবং মর্যাদা ফিরে পেতে পারেন। এই মর্যাদা থাকলে তাদের কাজে আরও মনোনিবেশ হবে এবং তারা দেশকে যেভাবে ভালোবাসেন, দেশের উন্নয়নের ভালোবাসার ক্ষেত্রেও তারা আরও বেশি মনোযোগ হতে পারবেন বলে সচেতন মহল মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচককে বা আজকের আলোচককে নতুন করে বিষয় নিয়ে পুনরায় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৌশলীদের নিয়ে জীবনের গল্প অনুষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদ্মা টিভি 24-কে ধন্যবাদ।